আপনার দেখা দেখি তৃণমূলে জয়েন করলাম, আমাদের ভবিষ্যৎটা হুম। নষ্ট হয়ে গেল। হ্যাঁ। আমার সঙ্গে কথা বলে করেছো তুমি? হ্যাঁ? তুমি কি আমার সঙ্গে কথা বলে জয়েন করেছো? না না, আপনার তুমি তোমার নিজের মতো করেছো? না আপনার দেখা দেখি, বুঝতে পেরেছেন? আমার আমার তো ব্যক্তিগত কারণ ছিল। আহ, আমার তো ব্যক্তিগত কারণে আমি তৃণমূল জয়েন করেছি, আমার তো মানে আদর্শগত কারণে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু তুমি জয়েন করেছো, তুমি এখন এটা আমার ঘাড়ে দোষটা বলে তো হবে না যে দাদা তোমার দেখা দেখি গেছি, কারণ আমার দেখা দেখি আমি কাউকে জয়েন করতে বলিও নি, হতেও বলিনি। আমাদের রাজনৈতিক জীবনটা নষ্ট হলে সিপিএম তো নেবেও না আমাদেরকে, বুঝতে পেরেছেন? সিপিএম যাবো তো না আমি, হ্যাঁ প্রয়োজনে বসে যাবো তাও কি আছে, কিন্তু সিপিএম যাবো না। হ্যাঁ, সেটাই তো। এবার একটা ভবিষ্যৎ ছিল আমাদের, জানেন? ভবিষ্যৎ ছিল, বামফ্রন্টে ছিলাম ভেবে। তা যাক, হুম। যাটা হয় মানুষের রায় মেনে নিতে হবে। ট্রেনে বাড়ি একদম। গেলেন না হেলিকপ্টার বাড়ি গেলেন? আমি হেলিকপ্টার এসেছি গো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কারণ যে তৃণমূল কংগ্রেস প্রতিকুর রহমানের মতো ছেলেরা, তারা নাকি বলেছিলাম নীতি আদর্শের জন্য আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। কালকে আমি একটা অডিও প্রকাশ করেছিলাম যেখানে বলছি আমি ব্যক্তিগত কারণে তৃণমূল কংগ্রেস দলটা করতাম। এবার ব্যক্তিগত কারণটা কি, আমি এক সময় দেখেছিলাম উনি যখন সারাদিনের এই বামপন্থী যখন করতেন, মানে বামপন্থী দলের সাথে যখন যুক্ত ছিলেন, সারাদিনের যুদ্ধ সংগ্রাম লড়াই করার পরে বাড়ি ফিরতেন কি একটা ট্রেনের ওই ভেন্ডার কামরায়। এখন হেলিকপ্টারে ঘোরাঘুরি করছেন। আমি জানি না এগুলো কোনো ব্যক্তিগত কারণের এগুলো একটা অংশ কিনা। তৃণমূল কংগ্রেস দলটা ব্যক্তিগত কারণেই তৃণমূল কংগ্রেস দলটা এই ছেলেমেয়েরা করতো। আহ, বামপন্থীরা অনেক খুশি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার জন্য নাকি বিজেপি ক্ষমতায় আসার জন্য? নিশ্চয়ই একটা ভাবে আমরা এটা খুশি যে এমন একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের যে শাসন ব্যবস্থা, যাতে মানুষ জর্জরিত ছিল এক প্রকার, এমন একটা স্ট্রাকচার সোসাইটির একটা স্ট্রাকচার তৈরি করে দিয়ে গেছিল, যেটাতে আমরা হয়তো অভ্যস্ত হয়ে গেছিলাম। এই ভাতার কালচার, দিনের পর দিন ভাতা চলছে তো চলছে, মানে মানুষকে আর চাকরি করতে হবে না। এর লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কাকে বেকার ভাতা দিচ্ছে, এবং সেটা চলবে, সঠিক কারণেই চলবে। আমি বলছি যারা ডিজার্ভ করে না, যারা মাসে 60,000 70,000 টাকা ইনকাম করে, তাদেরকেই ভাতা দেওয়ার প্রবণতাটা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের? কারণ সেখান থেকে আমি একটা ভোট পেতাম। কিন্তু যারা যোগ্য ছেলেমেয়েরা তারা চাকরি পাচ্ছে না, তারা তাদের যে সম্মানটুকু পাওয়া দরকার তারা পাচ্ছে না, তারা রাস্তায় বসে থাকবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চারতলা পাঁচতলা বাড়ি হেঁকিয়ে বসবে। এই ব্যাপারগুলো তো মানুষের দৃষ্টিকটু লেগেছে, এবং শাসন ব্যবস্থা শেষের দিকে খুবই তলানিতে গিয়ে ঠেকেছিল। তো সেই জায়গা থেকে আমরা খুশি হয়েছিলাম, মানে খুশি হয়েছি এখন। তবে এটাও সত্যি আমাদের সামনে একটা বড় এখন লড়াই। আমরা যেমন একটা ছায়ার সাথে যুদ্ধ করছিলাম এতদিন ধরে, যে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই ছায়াটা সরে গেছে। এখন ওই দৈত্যটা এখন সামনে চলে এসেছে। ওই দৈত্যর সাথে এখন আমাদের লড়াই করতে হবে। এই লড়াইটা কিন্তু আমাদের জন্য অনেক বড়, এবং এই লড়াইটার জন্য মানসিকভাবে আমাদেরকে সবাইকে প্রস্তুত হতে হবে। কারণ এখন যে লড়াইটা হবে সেটা হচ্ছে মানুষ কি খাবে, কি পরবে, কে কোন ধর্ম করবে, কে কোথায় পুজো করবে, কে কোথায় নামাজ পড়বে, এইগুলো হয়ে যাবে এখন রোজকার বিষয়। এবং এইগুলোর সাথে লড়াইটা একমাত্র বামপন্থী দলরাই করতে পারে। এবং সেই সঠিক কারণেই মানুষ এখন হয়তো তৃণমূল কংগ্রেস দলটাকে একদম পুরোপুরি মুছে ফেলবে। এবং যারা এতদিন তৃণমূল কংগ্রেসে ভরসা করতেন, যে 41%, প্রায় 41% মানুষ তৃণমূল কংগ্রেসে ভোটটা দিয়েছিলেন, তারা আস্তে আস্তে বুঝবেন যে এই লড়াইতে অন্তত আর যেই থাকুক তৃণমূল কংগ্রেস থাকবে না। কারণ যে তৃণমূল কংগ্রেস প্রতিকুর রহমানের মতো ছেলেরা, তারা নাকি বলেছিলাম নীতি আদর্শের জন্য আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। কালকে আমি একটা অডিও প্রকাশ করেছিলাম যেখানে বলছি আমি ব্যক্তিগত কারণে তৃণমূল কংগ্রেস দলটা করতাম। এবার ব্যক্তিগত কারণটা কি, আমি হয়তো জানি এক সময় দেখেছিলাম উনি যখন সারাদিনের এই বামপন্থা যখন করতেন, মানে বামপন্থী দলের সাথে যখন যুক্ত ছিলেন, সারাদিনের যুদ্ধ সংগ্রাম লড়াই করার পরে বাড়ি ফিরতেন কি একটা ট্রেনের ওই ভেন্ডার কামরায়। যারা আরো দোকানদাররা বাড়ি ফিরছেন, তাদের সাথে একটা কামরায় বসে বিড়ি খেতে খেতে গল্প করতে করতে বাড়ি যেতে হতো। কোনো এসি ছিল না, কোনো লাক্সারি ছিল না। এখন হেলিকপ্টারে ঘোরাঘুরি করছেন। আমি জানি না এগুলো কোনো ব্যক্তিগত কারণের এগুলো একটা অংশ কিনা। তৃণমূল কংগ্রেস দলটা ব্যক্তিগত কারণেই তৃণমূল কংগ্রেস দলটা এই ছেলেমেয়েরা করতো। এবার এই ব্যক্তিগত কারণে যারা একটা রাজনৈতিক দল করে, তারা কোনোদিন এই বিজেপির মতো একটা দলের সাথে লড়তে পারবে না। সেটা বামপন্থীরা করবে, এবং আমাদের লড়াইটা এখন আরো বড় হয়ে গেল। আমরা দেখলাম ভোট পরবর্তী হিংসাই প্রতি বছর আমরা যখন দেখেছি 2019, 2021, 2018 পঞ্চায়েত, 2023-এর পঞ্চায়েত, ভোট পরবর্তী বামেদের প্রতি বছর মারধর খেতে হতো, বামেদের পার্টি অফিস ভাঙচুর হতো, দখল হতো। এই প্রথমবার বামেরা আক্রান্ত হয়নি, তৃণমূল না, না, আক্রান্ত না, না, হয়েছে। বামেরা আক্রান্ত হয়েছে। আমি হয়তো জানো না। মুর্শিদাবাদে শফিকুল বলে একজন কমরেড, তিনি গুলি খেয়েছেন এবং আক্রান্ত হয়েছেন। এবং রিসেন্টলি মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষ এবং রানা দা, যিনি সদ্য আমাদের জনপ্রতিনিধি হলেন বিধানসভায়, ওনারা দেখতে গেছিলেন। এবং বামেদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায়। সেটা হয়তো খবরে আসে না, কারণ বামেরা হয়তো এখন
প্রধানত সত্যি কথা বলতে অপ্রাসঙ্গিক তো বটেই, একটা এক পাওয়া শূন্য থেকে সদ্য এক হয়েছে, তাদেরকে নিয়ে খবর হয় না, কিন্তু বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে। এবং হ্যাঁ, এটা সত্যি যে আক্রান্ত হওয়ার সংখ্যাটা বিজেপির মধ্যে 2021 সালে প্রচুর বেশি ছিল, এখনো বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন, কিন্তু এখনটা তো সরকার তো এখন বিজেপির, এখন তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এখন দায়টা তো ওনাকে নিতে হবে যে আপনার কর্মীরা কেন আক্রান্ত হচ্ছে। 2021 সালে যে কর্মীরা আক্রান্ত হয়েছিলেন বিজেপির, তার মধ্যে একটা বড় নাম হচ্ছে অভিজিৎ সরকার। আপনার জানি না মনে থাকবে কিনা, সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভ করে ওকে মারা হচ্ছে, মানে উনি লাইভ করছেন তখন ওকে মারা হচ্ছে, সমস্ত প্রমাণ ছিল, তারপরেও সিবিআই তদন্ত করে যারা খুন করেছে তাদেরকে সেদিন ধরতে পারেননি। আশা করবো শুভেন্দু অধিকারী সেই দিকগুলো দেখবেন। এই যে চন্দ্রনাথ বাবু মারা গেলেন, কিভাবে মারা গেলেন তার তদন্ত যেন শুভেন্দু অধিকারী 1 মাসের মধ্যে শেষ করতে পারেন, এবং নিজেদের কর্মীকে বাঁচানোর দায়িত্ব শুভেন্দু অধিকারীকে নিতে হবে। এখন বামেরা কি করবে, সরকারে এখন আপনি আছেন, নিজেদের কর্মীকে বাঁচানোর দায়, এমনকি পশ্চিমবঙ্গে যাতে আর কোনো এই এরকম কোনো ঘটনা না ঘটে ভবিষ্যতে, সে দায়িত্বটাও শুভেন্দু অধিকারীকে নিতে হবে। প্রশাসনকে, ল অ্যান্ড অর্ডার সবকে ঠিক রাখার দায়িত্বটা ওনার। এখন তো আর নতুন করে তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে লাভ নেই, কারণ ওরা আর ক্ষমতায় নেই। উনি, আমি আশা করবো শুভেন্দু অধিকারী বিষয়টা মনোযোগ দিয়ে দেখবেন। এবার আমরা দেখলাম যে ভোট পরবর্তী হিংসা বিভিন্ন জায়গায় হয়েছে, 6 জন তৃণমূল কর্মী খুন হয়েছে, হুম। এবং কলকাতার মতো জায়গায় বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙচুর করা হলো। বিজেপি ক্ষমতায় আসতে এই ধরনের ঘটনা ঘটছে। আমি বলছি তখনও মানে শপথও নেয়নি তখনও। হ্যাঁ। শুভেন্দু অধিকারী শপথ নেয়নি, কিন্তু আমরা দেখছি বুলডোজার নিয়ে বিভিন্ন জায়গায় দোকান ভাঙা হচ্ছে। আমি একটা জায়গায় খবর পেয়েছি, সেখানে মসজিদের উপরেও আক্রমণ করা হয়েছে। আমি সেটাই তোমাকে বলছি, এখন লড়াইটা হয়ে গেছে এই বিষয়ে লড়াই হবে। আগে ছিল করাপশনের লড়াই, আগে ছিল কে চুরি করছে কে দুর্নীতি করছে তার বিরুদ্ধে লড়াই, কিন্তু এখন হবে একটা আইডিওলজিকে, একটা দক্ষিণপন্থা আইডিওলজিকে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার, ড্রয়িং রুম অব্দি ঢুকিয়ে দেওয়ার, মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার একটা লড়াই চলবে। এবং আমাদের লড়াইটা হবে ভালোবাসা দিয়ে জয় করা। ওরা যেমনি চাইবে ঘৃণা দিয়ে জয় করতে, বামপন্থীদের এইখানে কাজটা হবে মানে ভালোবাসা দিয়ে, যদি যেন সেই মানুষগুলোর মন জয় করা যায়। আমি দেখেছিলাম যখন নিউ মার্কেটে এরকম ঘটনাগুলো ঘটছে, যখন কিছু মার্কেটকে তুলে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, আমি যাদবপুর ইউনিভার্সিটিতে, আমি ব্যক্তিগত যেখানে আমি খাওয়া দাওয়া করতাম, ক্লাস শেষ করার পরে যেখানে খাওয়া দাওয়া করতাম, আমি খুব দুঃখ পেলাম যে ওই দোকানটাকেও দেখলাম গতকাল ভেঙে দিয়েছে। এবং এখানে বাম নেতৃত্বদের আমার মনে হয় এইসব জায়গায় সাথে সাথে ছুটে যেতে হবে, যখন এই ঘটনার খবরগুলো পাবেন সাথে সাথে ছুটে যেতে হবে, যাতে এই প্ররোচনায় পা দিয়ে আরো কিছু ওই মৌলবাদী শক্তিরা আরো সামনে এসে এই কাজগুলো করার সাহস না পায়, সেইটা রক্ষার দায়িত্ব হয়তো বামপন্থীদের।